স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে দেশে বিদেশে উদ্বেগের মাত্রা বাড়ছে। এই উগ্রতা ঠেকাতে পুলিশের উদ্যোগী শেষ কথা নয়, সৌবিদ্যুৎ চর্চার মধ্যে দিয়ে চেতনার জাগরণ জরুরি। এসব নিয়ে আজকের আলোচনা হুঁশিয়ার। কথা বলতে স্টুডিওতে আছেন অতিরিক্ত আইজিপি মুখলেছুর রহমান এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোসাফিরুল। স্বাগত আপনাদের। জনাব মুখলেছুর রহমান, একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ায় আপনাদের সঙ্গে আমরাও সমবেতি। এই হত্যাকাণ্ড আপনাদের এবং আপনাদের পরিবারের পরিজনের মনোবলে কোন ধরনের প্রভাব ফেলছে? দেখুন, এই হত্যাকাণ্ড আমাদের পরিবারের উপর আসা একটা হত্যাকাণ্ড, এটা আমাদেরকে শোকাভিভূত করেছে। আমরা বেদনার্ত। এই ধরনের ঘটনা কখনোই আমরা মুখোমুখি হই নাই। পুলিশের পেশা এটা অনেক পুরনো পেশা। শত বছর ধরে এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে বিভিন্ন অপরাধ তৎপরতার মুখোমুখি হয়ে থাকেন, সেগুলোকে মোকাবেলা করেন এবং কখনো কখনো নিজেদের জীবনকেও উৎসর্গ করে থাকেন। ভারতীয় উপমহাদেশে আমার জানা মতে পুলিশ পরিবারের সদস্যদের উপর কোনো আক্রমণ হয়েছে এই নজির খুঁজে পাওয়া যায় না। যদি সত্যিই কোনো নজির খুঁজে পাওয়া যায় সেটা আমি জানি না, তবে একটা নজির এইবার হলো, যেটা একেবারেই কাপুরুষোচিত। আমরা একেবারেই এই ধরনের ঘটনা ঘটবে এই জন্য প্রস্তুত ছিলাম না। এবং বলতেই হয় যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের নানামুখী জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, নানা রকম বিপজ্জনক কাজে আমাদেরকে এগিয়ে আসতে হয়, আমাদেরকে মোকাবেলা করতে হয়। সেগুলো করতে গিয়ে আমাদের মনোবলে কোন রকম প্রতিপক্ষ যারা, আমি বলছি প্রতিপক্ষ যারা থাকে, ক্রিমিনালরা, তারা আমাদের উপর অত্যন্ত রাগান্বিত থাকে, ক্ষুব্ধ থাকে, আমাদের উপর প্রতিশোধ নিতে চায়। এটা বহু আগের থেকে হয়ে আসছে এবং আমাদের পুলিশ অফিসাররা নানানভাবে বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন। এতে করে কিন্তু কখনোই পুলিশি তৎপরতা বন্ধ হয়নি, অতীত থেকেও বন্ধ হয়নি এবং এখনো কোনো বন্ধ হওয়ার কোনো নমুনা নেই। এবং বন্ধ হয়নি এটাই আমি বলতে চাচ্ছি, যে মনোবলে যেহেতু এটা আঘাত করতে সক্ষম হয় না, সেহেতু এগুলো এই অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, সোচ্চার থাকা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা চলতেই থাকে। আমাদেরও ভিতরে এই ঘটনায় শোক হয়েছে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বললেন তো যে এটি আসলে মনোবলের উপর আঘাত দেওয়ার জন্যই এই কাণ্ডটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী করেছে, সেজন্য এই প্রশ্নটি করা। মনোবলের উপর আঘাত দেওয়ার জন্য তো একটা অবশ্যই, যে তারা দেখাতে চায় যে তোমরা, কিন্তু আপনাদের মনোবল আসলে এটা দিয়ে, এই একটি ঘটনা দিয়ে আমাদের মনোবলকে রুখবে কিভাবে? এটা কি আদৌ সম্ভব নয়। বরঞ্চ আমি বলবো যে এতে করে আমাদের ভিতরকে ক্ষোভ বাড়িয়েছে এবং যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রেরণা আমাদের আর বেশি হচ্ছে। জনাব মোসাফিরুল দীপু, আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে কথা বলেছেন, আমি তাকে আসলে একটু কোট করতে চাই। তিনি বলছেন, আমরা যখন কথা বলি মনে রেখে দেবেন, কোনো অমূলক কথা বলি না, একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দি গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। তিনি এটি বলছিলেন আসলে দায়িত্ব নিয়ে, যে দায়িত্ব প্রসঙ্গে বলছেন। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলির সাথে রাজনৈতিক যোগসূত্র আছে, কার্যত তিনি বিএনপি জামায়াতের সঙ্গে উগ্রবাদীদের ঘনিষ্ঠতার বিষয়টিও তুলে ধরছেন। এই বিষয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি? আপনি প্রধানমন্ত্রীর সাথে একমত কিনা? প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই একমত, তবে তার সাথে সম্পূরক কিছু তো কথা আছে। তার আগে আমি একটু কি যুক্ত করতে পারি? জি জি, প্লিজ প্লিজ প্লিজ। ওই যে মনোবলের উপর আঘাত খুব জোরের সাথে বললেন, আমি সাধুবাদ জানাই তার এই প্রত্যয়ের কথা, এই প্রতিজ্ঞার কথা। কিন্তু আমরা যদি বাস্তবতা বিচার করি, যে পুলিশের সব স্তরে, সব পর্যায়ে আসলে এই মনোবলটা ধারণ করার মতন অবস্থায় আছে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আমরা যখন দেখি যে সাধারণভাবে যখন নানান রকম অভিযোগ আসে, পুলিশের আর্থিক, নৈতিক নানান কর্মকাণ্ড যখন আমরা ঘটনা বলি, আমরা জানি, এবং বিভিন্ন মামলায়, বিভিন্ন কেসে, বিভিন্ন ব্যক্তির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে যখন নাকি পুলিশ ব্যবহৃত হতে থাকে, তখন কিন্তু পুলিশের মনোবল যে একদম অটুট থাকে এবং এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে কাজ করার মতন যে অবস্থান,
সেই অবস্থানটা আছে কিনা সেটা সন্দেহ আছে। তবে সন্দেহ থাকলে আমি একমত যে তাদের যে মনোবলটা আছে সেই মনোবলটা প্রমাণ করার এখন একটা কিন্তু সবাই দেখতে চায় যে হ্যাঁ আসলে তাদের মনোবল আছে। আর পরের যেই কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেই কথাই কিন্তু সেটা নিয়েও কিন্তু তিনি বলেছেন হয়তো নিশ্চয়ই সরকার প্রধান হিসেবে তার কাছে অনেক তথ্য থাকারই কথা, কারণ সমস্ত সংস্থাগুলোর রিপোর্ট তার কাছে আছে। কিন্তু ওনার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের বেসিসে আমরা কিন্তু তার কোনো স্বরূপ উদ্ঘাটনের কোনো নজির এখন পর্যন্ত একদম চাক্ষুষে আমরা কিন্তু প্রমাণ পাইনি। যেমন ধরেন মাহমুদুর রহমান মান্না রাষ্ট্রদ্রোহ মামলা, মাহমুদুর রহমান মান্নার কথা বলছি, তারপরে এই ধরনের আরও অনেক মামলা কিন্তু বহু ঘটনা কিন্তু আমরা দেখি কারাগারের অভ্যন্তরে আছে। কিন্তু এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সাথে যে বিএনপি জামাত বা আন্তর্জাতিক পর্যায়ে যে যারা যারা যোগসূত্র আছে তার কিন্তু পুরো স্বরূপটা আমরা কিন্তু এখনো পর্যন্ত একটি ঘটনাও আমরা সামনে পাইনি। সবগুলোই বছরের পর বছর ঝুলছে, সবগুলোই তদন্তাধীন আছে। ফলে আমাদের সামনে কিন্তু একদম উন্মোচিত হয়নি যে না এই ঘটনাটা এইভাবে মানে ঘটেছে এবং এরা জড়িত ছিল। সেই ধরনের কিন্তু চাক্ষুষ ঘটনা আমাদের কাছে আসে নাই বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা এই কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কথাই কিন্তু আশ্বস্ত হতে পারছি না। জনাব মুখলেসুর রহমান, আমি এই প্রসঙ্গটিতে একটু আপনার মতামত জানতে চাইবো, পাশাপাশি যুক্ত করতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছেন সুনির্দিষ্ট তথ্য আছে সেখানে এগুলি ঠেকানো যাচ্ছে কিনা, ব্যর্থতাটা আসলে কোন জায়গায় বা কোন জায়গায় এটি আটকে থাকছে। আপনি যদি মুসাফ ফিরোজ যেটি বললেন তার থেকে যদি আপনি শুরু করেন। শুনেন, ব্যর্থতা আপনি যদি বলতে চান যে ব্যর্থতা, এই ব্যর্থ সারা বৈশ্বিক ব্যর্থতা। এই জঙ্গিবাদ, এই আতঙ্কবাদ একটি চাপিয়ে দেওয়া ভাবাদর্শ, যে দর্শন, যেটা পৃথিবীর ব্যাপক অংশ জুড়ে এই তাণ্ডব লীলা শুরু হয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ড্রোন হামলা হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে, যুদ্ধাবস্থা বিরাজ করছে, ট্যাঙ্ক কামান বেরিয়েছে, কিন্তু একটা নিয়ন্ত্রণমূলক অবস্থার মধ্যে রেখেছে, কন্টেইন করেছে, কিন্তু তার মূল উৎপাদন এখনো সম্ভব হয়নি। আমরা বিশ্ব পরিমণ্ডলের বাইরে নই, বাংলাদেশেও সেই বাতাসটি এসে লেগেছে এবং তারা সেখান থেকে ভাবাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছু কিছু কাজ এখানে করার চেষ্টা করছে। তো এইটা কথা ফিরে আসি, দিওয়াই যেখানে বলছিলেন যে যোগসূত্রের কথা বলা হচ্ছে বটে সরকারের শীর্ষ পর্যায় থেকে, কিন্তু আমরা যদি সেরকম পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করি, পয়েন্ট যদি আপনি জানতে চান, জি, আমাদের ধরেন মানে একটি প্রমাণও কি আমাদের সামনে আছে কি? কেন প্রমাণ নাই, কেন প্রমাণ নাই সেটি জানতে এত, যেমন রাজীব হায়দার হত্যাকাণ্ড, জি জি, যেমন আসিফ মহিউদ্দিনের হত্যা চেষ্টা, যেমন ওয়াসির বাবুর হত্যাকাণ্ড, তারপরে আসলিয়া একটা ব্যাংক ডাকাতি হয়েছে, তারপরে অনন্ত বিজয় হত্যা, নীলাদ্রি চ্যাটার্জি হত্যা, ফকির রহমত, আমি ক্রমান্বয়ে সমস্তগুলোই বলতে পারবো। 3-4টে বাদ দিলে প্রতিটি ঘটনায় কিন্তু ডিটেক্টেড অবস্থায় আছে, প্রতিটি ঘটনায় কিন্তু আসামি গ্রেপ্তার আছে। জামাত বিএনপির সাথে সংস্পর্শতা কি? শুনুন, জামাত বিএনপির এটাকে আমাকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়বে? এই সমস্ত দুর্বৃত্ত যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত হয়ে আমাদের কাস্টডিতে আছে, আমাদের অ্যারেস্ট অবস্থায় আছে, তাদেরকে আমরা ইন্টাগ্রেট করে পাচ্ছি কি? তাদের মূল যখন খুঁজতে যাই যে কোথা থেকে তাদের শুরু হলো, তখন তো গিয়ে দেখা যায় যে তারা একটি সংগঠনের ব্যানারে রাজনীতি করত এবং সেখান থেকেই তাদের জীবনের উত্থানটা শুরু হয়েছে এবং সেখান থেকে রক কাটা, গলা কাটা, পা কাটা, হাত কাটা, এই সমস্ত তাণ্ডব যারা ঘটিয়েছে তাদের হাতে খড়ি, তাদের হাত দিয়ে আজকে এই জঙ্গি তৎপরতার সূত্র নিহিত রয়েছে এবং এটা তো প্রমাণিত হচ্ছে যে আমরা যত ঘটনাতে এখানে কেউ কেউ বলেন যে আপনারা সূচনা থেকে উপসংহারে না গিয়ে উপসংহার থেকে সূচনা যাচ্ছেন, এই ব্যাপারটা কি, এই অভিযোগটা কি সত্য? আমরা যেটা সত্য সেটাই বলছি। আপনাকে আমি একজন অপরাধীকে গ্রেপ্তার করলাম এবং তার তত্ত্ব তালাশ করতে গিয়ে যদি দেখি তার উৎপত্তিটা অমুক জায়গা থেকে হয়েছে, একটা স্টোর হাউস থেকে আসছে, তা আমি কি সেটা বলবো না যে ওই স্টোর হাউস থেকে আসছে? একটু যুক্ত করি, মানে আমি খুব সহজভাবে জানতে চাচ্ছি আসলে, যেমন ধরেন যে ঘটনাগুলো আপনি ঘটলেন এগুলি তো আসলে সবগুলি কিন্তু চেইন ঘটনা, তাই না? মানে একটার সাথে একটা যুক্ত আছে, কারণ আমরা সাম্প্রতিক সময় ইভেন আপনাদের পুলিশ কর্মকর্তার যে স্ত্রী নিহত হওয়ার ঘটনাগুলো যদি আমি যোগসূত্র করি সবগুলো দেখা যাচ্ছে একটা যোগসূত্র। দেখেন, যদি মনে করেন একটা জঙ্গি গোষ্ঠী, আমি বিএনপি জামাত বাদই দিলাম,
একটা বিচ্ছিন্ন জঙ্গি গোষ্ঠীও যদি ঘটনাটা ঘটায়, তাহলে তাদের বিস্তৃতি যদি ঢাকা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি থাকে, তাহলে কোনো একটা পয়েন্টে যদি এই ঘটনার যদি ডিটেক্ট করা যায়, শনাক্ত করা যায়, আপনি বলছেন যে আসামি ধরা যাচ্ছে, হ্যাঁ আসামি আপনারা ধরলেন, সেই আসামির সূত্র ধরে আমি পুরো চেনটা কেন আমার নিজের না, হাতের সেটিও মধ্যে সে এনে কিছুটা- আমি সেটা ধ্বংস করতে পারছি না? আমার মনে হয় সেটা আপনি- কিছুটা আপনি ব্যাখ্যা তো দিয়েছেন, overnight হ্যাঁ। কিছুটা ব্যাখ্যা অবশ্য মোখলেসুর রহমান ভাই দিয়েছেন যে আসলে এটি একটি আন্তর্জাতিকভাবেই এটি ব্যর্থতা, কিন্তু কারণ বাংলাদেশের পুরো চেনটা কেন আমি ধ্বংস করতে পারছি না? এই আপনি- পুরো চেইনটা আসলে বিচ্ছিন্নভাবে কাজ করছে, সে অবশ্য আপনি এটি হ্যাঁ, বললেন। আপনি ধ্বংস করতে পারছেন না। এর গোড়ার সূত্রপাতগুলো তো আরো বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রিত হয়। এটার সাথে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, আন্তর্জাতিকভাবে তাদের বিভিন্ন অফশুটগুলো রয়ে গেছে। বাংলাদেশ একটি এফেক্টেড রাষ্ট্র হয়েছে। না আমি বুঝলাম, আমি একটু যুক্ত করি, মানে আমি একটু জানতে চাচ্ছি, ধরুন মনে করেন আচ্ছা, আমি বলুন। আপনার একজন স্টুডেন্ট, মানে ধরেন আমি মিরপুর একটা ঘটনা ঘটালাম, তো মিরপুর একটা ঘটনার সূত্র ধরে আমি কেন মানে অন্তত 20টা 30টা জায়গার চেনটা আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে অবশ্যই, এসে আমি অবশ্যই। এটাকে বিচ্ছিন্ন করতে পারছি অবশ্যই, না, জি। সেটাকে অ্যারেস্ট করতে পারছি না। অবশ্যই। ওই যে আন্তজেলার ডাকাত দলের আপনারা না, একটা না, এটা- সদস্যকে ধরে যেমন সমস্ত ডাকাত আমি দলকে উত্তর পাকড়াও দিচ্ছি, করেন, আমি সেটাই। উত্তর দিচ্ছি যে এখানে অনেকগুলো ঘটনা উদ্ঘাটিত হয়েছে একটা ঘটনার আসামি গ্রেপ্তার হওয়ার পর। একটা ঘটনায় আমরা গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করে ইন্টারোগেশন করার পরে দেখা যাচ্ছে যে একটা সিরিজ সে বলে দিচ্ছে যে এই ঘটনার সাথে জড়িত ছিলাম, আরেকটি ঘটনার সাথে জড়িত ছিলাম, আরেকটি ঘটনার সাথে জড়িত ছিলাম, ফলে এগুলো উদ্ঘাটিত করতে আমাদের সুবিধা হয়েছে। ওই চেনটা ধরেই আমরা কিন্তু এগিয়েছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে 4-5টা ঘটনা বাদ দিলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এর মূল জায়গাটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এখন এগুলো তদন্তের জায়গা, এগুলো একটা গোপন বিষয়, এগুলো তো আমি তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? মানে নিয়ন্ত্রণ হবে, আপনি রাতারাতি এটাকে না, নিয়ন্ত্রণ রাতারাতি করতে- নিয়ন্ত্রণ করা অবশ্যই একটু কঠিনই আছে। আমরা একটা বিরতি নেব, কিন্তু আমরা যেটি জানতে চাইবো যেটা মোখলেসুর রহমান, আপনারা যেহেতু নিয়ন্ত্রণ করাটা রাতারাতি সম্ভব নয়, যেহেতু এটি আন্তর্জাতিক ব্যাপার আছে, সেই জন্য সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সরকারের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের ঘায়েল করার চেষ্টা করছেন কিনা নানাভাবে, যে মানে যেহেতু দেখুন, যে মানে আমি যদি এটা আমরা blame কোনো game-এর- আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য সেইভাবে চিহ্নিত করি না। এখন একটা ক্রিমিনাল সে কোনো রাজনৈতিক সংগঠনের সাথী হতে পারে, এবং আমরা কিন্তু ক্রিমিনালকে Criminal ক্রিমিনাল বলছি। এখন যখনই দেখা যায় যে সে একটি সংগঠনের সাথে জড়িত, তখনই অন্য আরো 10 জন মানুষ বলতে শুরু করে, স্বাভাবিকভাবেই বলবে যে এরা ওই সংগঠনের সাথে জড়িত, ওই সংগঠন থেকে এটা উৎপত্তি হয়েছে। কিন্তু আমরা প্রফেশনাল হিসাবে সবসময় অপরাধীকে অপরাধী বলি, এখানে রাজনৈতিক অপরাধ বলে কোনো কিছু নেই। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে ফেরার পরে আপনার কাছে একটু জানতে চাইবো যে টার্গেট কিলিং এর পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র থাকার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশি ষড়যন্ত্র বিষয়ে আপনারা কি বলবেন? আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা এবার সরকারের মন্ত্রীরা আইএস এর দাবি পুরোপুরি নাকচ করেছেন। আইএস এর নামে কথিত দায় স্বীকারের বিবৃতি, তারপরও থেমে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মোসাদ জড়িত থাকার ইঙ্গিত দিলেও ইসরায়েল সরকার জড়িত নয় বলে জানাচ্ছেন। আবার গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে ইসরায়েলের মোসাদ, পাকিস্তান আইএসআই, দেশি জঙ্গি গোষ্ঠী, জামাত বিএনপির যোগসূত্র, নানা ষড়যন্ত্র তত্ত্বের প্রতিবেদন প্রতিনিয়ত গণমাধ্যমগুলিতে প্রকাশিত হচ্ছে, এবং এর বেশিরভাগের সোর্স কিন্তু পুলিশ বা নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নামে বা বেনামে। আপনি নিশ্চয়ই একটু বলেন, আমি একটু দীপু ভাইকেও এই বিষয়ে একটু জানতে চাইবো যে আমরা যে প্রতিদিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে চেপে যাচ্ছি, বলে যাচ্ছি, এইটার জন্য আমাদের আসলে কোনো জবাবদিহির সুযোগ আছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মোখলেসুর রহমান, দেশি বিদেশি ষড়যন্ত্র থাকার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশি ষড়যন্ত্র বিষয়ে আসলে কি বলবেন? কি ধরনের বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে? আমি বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা বিভিন্ন সময় ছিল। আমরা তলাবিহীন ঝুরি হিসাবে আখ্যায়িত করেছে আমাদেরকে ইন্টেনশনালি। আমরা যখন উন্নতি করতে গিয়েছি, দাঁড়িয়েছি, বিভিন্ন সময় বাধা এসেছে। যুদ্ধ অপরাধীদের বিচার যখন শুরু হয়েছে, তখন একটি দেশ তারা
হেন কোনো পন্থা অবলম্বন করে নাই, প্রকাশ্যেই চেষ্টা করেছে যাতে এগুলাকে বানচাল করা যায় এবং কারো কারো ফাঁসি হওয়ার পরে পার্লামেন্টে পর্যন্ত সেই দেশে নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং এদের প্রতিবাদ করেছে। তারা তাদের রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব পর্যন্ত এই সমস্ত ব্যক্তিবর্গকে দেওয়ার কথা উঠিয়েছে। তাহলে কি এটা দুয়ে দুয়ে চার হয় না? তারা প্রকাশ্যে এটা প্রকাশ্যেই বলছে, প্রকাশ্যেই একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সেখানে ষড়যন্ত্র থাকবে না, সেটা তো বলা একেবারেই ঠিক হবে না। বরঞ্চ আমাদের বলা উচিত অবশ্যই এগুলো একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা সময় পার করছি এবং তারই কিছু কিছু কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিস্তার লাভ করেছে এবং সেই দেশটি এটা সন্ত্রাসের কুকুন। ওখান থেকেই সন্ত্রাস রপ্তানি হয়েছে দেশে দেশে, দেশের বিভিন্ন দেশে, আমি নাম বলতে চাই না, বিভিন্ন দেশে দেশে সন্ত্রাস রপ্তানি হয়েছে। তারাই সন্ত্রাসের সূতিকাগার এবং সেখান থেকে বাংলাদেশেও যে সন্ত্রাস তারা তৈরি করার চেষ্টা করবে না, এই ষড়যন্ত্রের দিকটা যদি আমরা মাথায় না রাখি তাহলে তো আমরা ভুল করব। জনাব মুসাফির, আমি প্রশ্নটি আপনাকে অন্যভাবে করতে চাই যে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যে গত কয়েকদিন ধরে 2 দিন যদি আমি স্পেসিফিকলি বলি যে একই কায়দায় হত্যার নেপথ্য কারণ বের করা যে প্রতিবেদন ফলাও করে গণমাধ্যমগুলি প্রকাশ করছে, এসবের বস্তুনিষ্ঠতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? মানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, পাকিস্তান আইএসআই, বিএনপি জামাত, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম নানা রকম যোগসূত্রে খবর দিচ্ছে মিডিয়া। মূলত এই খবরগুলি পাওয়া যাচ্ছে কিন্তু পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে। এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ? না, এটা তো আসলে মানে যথেষ্ট আমি মনে করব যে এই ভ্রান্তি তো আছে। তো যেটা হয় যে এই যে বিভিন্ন দাবি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন সাইট থেকে যেই খবরগুলি দেওয়া হচ্ছে, এইগুলির উপরে আসলে খুব বেশি নিয়ন্ত্রণ নাই এবং সেইগুলি সত্য মিথ্যা যাচাইও করা হচ্ছে না, এটা সত্য। এখন সবাই যার যার কাছে তথ্য আসছে সে সাথে সাথে সেটা প্রকাশ করছে। এইটা নিয়ে একটা ভ্রান্তি আছে। এটা নিয়ে আমার মনে হয় যে গণমাধ্যমের যারা সবাই আমরা কম বেশি কিন্তু এটা ভুল করছি এবং এটা কিন্তু শুধু আমরা ভুল জিনিস প্রচার করছি না, একই সঙ্গে সারা দেশের মানুষকে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত বিভ্রান্তি তৈরি করছি। আমার মনে হয় যে এই বিষয়ে কিন্তু একটা হয় গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে, যে কোনো একটা সংস্থার পক্ষ থেকে এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা উচিত এবং সেটা অনুসরণ করা উচিত। এখন কিন্তু ফ্রি স্টাইলে যে যার মতন করে দায়িত্ব নিয়ে কিন্তু সে কিন্তু প্রচার করে দিচ্ছে। যেহেতু প্রচার করে দিয়ে এটার ব্যাপারে কোনো মানে কাউন্টার কোনো পার্ট নাই যে এটার প্রতিবাদ করবে, সুতরাং এটার কিন্তু এই সুযোগ নিয়ে কিন্তু সবাই যার যার মতন কাজ করছে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা ভ্রান্তি একটা কাজ করছে সবার মধ্যে। দিবু, আপনি নিশ্চয়ই জনাব মুখলেছুর রহমানকে অনেকদিন ধরে চিনেন, পুলিশ রিফর্ম নিয়ে তিনি অনেক কাজ করেছেন, সেজন্য আমি একটা একাডেমিক বিষয়ে একটু আপনার কাছে একটু জানতে চাইবো। দিবু ভাই, আপনিও যদি একটু করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি আসলে পুলিশের একজন লোক? স্বরাষ্ট্রমন্ত্রী কি কার্যত পুলিশের একজন হতে পারেন? মানে আমি যদ্দূর বুঝি যে স্বরাষ্ট্রমন্ত্রী পলিসি ঠিক করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পলিসি নিয়ে আলোচনা করবেন, সংসদে জবাবদিহি করবেন, কিন্তু ডেইলি পুলিশিং এর কাজে তার সংশ্লিষ্ট হওয়াটা আসলে কতটা যুক্তিযুক্ত? যে কোনো হত্যা মামলা যে কোনো কিছু নিয়ে তিনি যে বক্তব্য দেন সেটা আসলে কতটা গ্রহণযোগ্য? আমি বুঝি যে মানে হি ইজ ইউর বস, আপনি চট করেই কোনো কিছু, কিন্তু আমি আসলে একাডেমিক ভাবেই জানতে চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কতটা পুলিশ, কতটা আইনের এক্সটেন্ডেড হ্যান্ড? না, তিনি তো পুলিশেরই মন্ত্রী না, মানে তিনি পুলিশ কিনা, তিনি আইনের এক্সটেন্ডেড হ্যান্ড বলা যাবে কিনা? তিনি পুলিশ হবেন কেন? উনি তো একজন আইন প্রণেতা, উনি পার্লামেন্ট মেম্বার। ইয়েস, হি ইজ এ পার্লামেন্ট মেম্বার, বাট কিন্তু উনি তো কাজটি করেন আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত হয়ে। এবং উনি কোন মন্ত্রণালয় নিয়ে কথা বলবেন? না, মন্ত্রণালয় নিয়ে কথা বলবেন, কিন্তু তিনি কেস নিয়ে কথা বলেন, তিনি মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন, তদন্ত নিয়ে কথা বলেন। এখন যখন আপনি তাকে প্রশ্ন করবেন, আপনি তো প্রশ্ন কেন করছেন তাকে? উনি তো যদি মনে হয় যে উনি পুলিশের সদস্য নয়, তাহলে আপনি তাকে প্রশ্নটা কেন করছেন? আমি আপনাকে প্রশ্ন করছি তিনি পুলিশের সদস্য কিনা। যেহেতু না, উনি পুলিশের সদস্য হবেন কিভাবে? এটা তো উনি কি চাকরি করেন? পুলিশ যেমন আইনের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, উনি তো, পুলিশ তো একটা সার্ভিস, উনি তো সার্ভিসটা করেন না, কাজে এই প্রশ্নটি আসবেই বা কেন? না দিবু, আমরা আসলে এই প্রতিদিনের তদন্ত নিয়ে পুলিশ কি প্রধানকে, মানে পুলিশ প্রধানকে প্রশ্ন না করে বা পুলিশের সংশ্লিষ্ট কর্ম, আমরা নীতি নির্ধারককে কেন প্রশ্ন করি, আইন প্রণেতাকে কেন প্রশ্ন করি? সেটাও তো ওই যে উনি উত্তর দিলেন যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে প্রশ্ন করা হয় বলে তিনি উত্তরটা দেন, কিন্তু আসলে
পুলিশের পক্ষ থেকেও আবার আছে যে এই সমস্ত কেসগুলির ব্যাপারে পুলিশের যে নিয়মিতভাবে তথ্য ব্রিফিং, সেই ব্রিফিংটা না থাকা হয়তো অন্যতম কারণ। হয়তো অনেক পুলিশ অফিসার তারা না, আমরা চান না। দিয়ে থাকি। না, ব্রিফিংগুলি কিছু কিছু স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বললেই সেটা যেহেতু তিনি একজন আইন প্রণেতা, সেজন্য পলিটিক্যাল পার্টির একটা অংশ, সেজন্য ব্যাপারগুলি তবে অনেক বেশি স্বরাষ্ট্রমন্ত্রী তার কার্যপরিধিটা তার নিজের একটু জানার দরকার, যে তিনি মানে কোন পর্যায়ে কতটুকু বলতে পারবেন। তিনি এই যে দুটা জিনিস, যে একেবারে স্পেসিফিক মামলা তদন্ত যে বিষয়গুলো সেগুলি পুলিশ Case to জড়িত, case to এটা ভিত্তিতে, বিভাগের ব্যাপার, case to case পুলিশ ভিত্তিতে। ডিপার্টমেন্ট তার মতন করে সেটা বলবে। কিন্তু তিনি যদি যেহেতু উনি নীতি নির্ধারক, সুতরাং আইন ওনার প্রণেতা। আইন প্রণেতা, ওনার সাথে রাজনীতির সংস্রব আছে, সুতরাং উনিও যদি কোনো মামলা বা তদন্তে যদি উনি আগেভাগে বলে ফেলে যে এই সব ঘটনার না, সঙ্গে দিওয়ে আমার এটা নিশ্চয়ই জনাব মোখলেসুর রহমান বলবেন যে আমার যেখানে জানার ইচ্ছা যে পুলিশ বিভাগ কিন্তু সরাসরি বিচার বিভাগের একটি অংশ, তো যিনি পুলিশ নন তিনি পুলিশিং নিয়ে কথা বললে তো এখানে এটা এখানে problem। না এখানে এখানে কথা হলো যে যখন কোনো ঘটনা ঘটে, চাঞ্চল্যের সৃষ্টি করে, আপনার যখন দায়টা কাঁধে নেওয়ার বিষয়টা আসে, যে কার কাঁধে গিয়ে দায়টা পড়বে। তা ঠিক, হ্যাঁ, তাই তো। যাই এখন পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে, দায়টা তো পুলিশের উপরেই আসা উচিত। রাইট, হ্যাঁ, Right. পুলিশকে অ্যাকিউজ করা উচিত যে Right. তুমি এই কাজটি করতে পারছো না, তুমি ব্যর্থ হচ্ছ। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি কি, যে পুলিশই কোনো ব্যর্থতা অথবা তার কোনো কাজে জুৎসই মতো হচ্ছে না, এমন যদি প্রতিভাত হয়, এমন যদি মনে হয়, তাহলে তার দায়টা গিয়ে সরকারের উপর গিয়ে ঠেকছে। এবং প্রতিনিয়তই আমরা দায়টা সরকারের উপর চালানোর চেষ্টা করছি, পুলিশের উপর দায় থেকে নিয়ে সরকারের উপর দিচ্ছি। তখন সরকারের তো কথা বলতে হবে না, নিশ্চয়ই তো তাকে আমরা চাই যে পুলিশ থেকে সরকার আলাদা হোক, পুলিশ বাহিনী স্বাধীনভাবে চলুক, সেটা আমাদের চাওয়া আদর্শভাবে। আপনার রিফর্ম প্রজেক্টও আপনি এটি বারবার এই ইঙ্গিত দিয়েছেন, আমি আপনার রিফর্মটি পড়ার সুযোগ হয়েছিল, আপনি যে গবেষণাগুলি করছেন সেগুলি নিয়ে। না, আপনি সরকার থেকে পুলিশ আলাদা করতে চাইছেন। এখন আমাদের সমাজ ব্যবস্থা জি। এবং আমাদের যে প্যাটার্ন, কথা বলার ধরন বিভিন্ন ভাবে, জি। তো এতে করে হয় কি, যে কোনো একটা ঘটনায়, যেমন আমার পুলিশ পরিবারের সদস্য নিহত হয়েছেন, এটার দায় যদি আমি সরকারের উপর চাপাই, তখন সরকারকে তো কোনো কিছু একটা বলতে হবে। এবং Right. সেই বলার প্রেক্ষিতটায় যদি মনে হয় যে পুলিশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছেন, এটা মনে হতেই পারে। কিন্তু আমি যদি তাকে দায়বদ্ধ না করতাম, সরকারকে দায়বদ্ধ না করে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের উপর দায়টা চাপিয়ে রাখতাম, তাহলে হয়তো ওনারা কথাটা বলতেন না, আমরাই আমাদের কথাটা বলতাম। এক্ষেত্রে আমি একটা একটু বলতে চাই যে মানে কোনো চাঞ্চল্যকর কোনো ঘটনাগুলোর ব্যাপারে যদি আপনারা শুরুতেই যদি একটা ব্রিফিং দিয়ে একটা গণমাধ্যমকে যদি একটা মানে একটা অবস্থানটা তুলে ধরেন প্রশ্ন করার সুযোগ দেন। সুস্পষ্টভাবে, তাহলে কিন্তু মন্ত্রীরা আগে ভাগেই একটা মামলা বা একটা ঘটনার আরেকটা রাজনৈতিক দিকে নিয়ে যেতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট হিসেবে কিন্তু আপনাদের ভূমিকা কিন্তু খুব স্পষ্ট করা দরকার। আমার কথা দিয়ে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে তাই না। আপনি দেখেন, দিল্লিতে একটা ধর্ষণ হয়েছে, যেটা গণধর্ষণ হয়েছে, 3 জনে ধর্ষণ করেছে, এবং তা নিয়ে সমস্ত দিল্লি, সমস্ত ভারত তাণ্ডব তৈরি হয়ে গেল। এবং সরকারকে সেখানে তাদের অবস্থান জানাতে হলো, তাদের অবস্থানটা পরিষ্কার করতে হলো। পুলিশকে তো আর সেই অবস্থানটা পরিষ্কার করতে হয়নি, সরকারকে অবস্থা প্রয়োজন। কিন্তু হয়েছে সেটা তো রাজনৈতিক অবস্থানটা, কিন্তু মানে ধরেন একদম না, তাদেরকে এই ঘটনা জনাব মোখলেসুর রহমান বোধহয় এখানে কিছুটা ঠিক, যে ভারতীয় গণমাধ্যমের বারংবার প্রশ্নের জবাবে এমনকি নরেন্দ্র মোদীর মুখপাত্রকেও আসলে বলতে হয়েছে যে দিল্লির এই ক্রাইমের ব্যাপারে তাদের অবস্থানটা কি প্রমাণ করতে হবে। কিন্তু সেটি তো বলতে হবেই, সেটি স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতে হবে, প্রধানমন্ত্রীকেও বলতে হবে। আমরা বলছি যে পুলিশ এবং নন পুলিশিং এর কাজের মধ্যে, যাই হোক, আপনার রিফর্ম থেকে আমরা কথা বলছিলাম। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দীপু ভাই আপনার কাছ থেকে একটু আসলে শুরু করতে চাই যে বিএনপি যে বলছে যে স্বচ্ছ জাতীয় নির্বাচন হলে, আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে টার্গেট কিলিং বন্ধ হয়ে যাবে, এই কথাটি অনেকটা আত্মঘাতীমূলক কিনা, এতে মনে হয় কিনা যে এতে আসলে তাদের কোনো না কোনো ভাবে সংশ্লিষ্টতা থাকতে পারে, আপনার পর্যবেক্ষণ কি? কিন্তু তারা যখন বলে যে এটি হলে ওটি বন্ধ হয়ে যাবে এবং এটি আমাদের দাবি, তখন ওই ওটির জন্য এদের দায়ী করা যায় কিনা? ওটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। দিদি ভাই, প্রশ্ন ছিল হচ্ছে যে বিএনপি যে বলছে আদর্শ গণতন্ত্র থাকলে টার্গেট কিলিং থাকতো না, সেটাতে দায় আসলে অনেকটা তাদের উপরে পড়ে কিনা, মানে না পড়ে না। এটা হলো একটা মানে একটা সামগ্রিকভাবে একটা বক্তব্য যে আমরা কি দেখি। আজকে দেখেন, যখন নাকি সরকারের পক্ষ থেকে যখন নাকি সমস্ত এই ঘটনা দায় দেয় জন্য প্রধান বিরোধী দল, আপনারা জানি যে প্রধান বিরোধী দল আপনি যদি সংসদীয় ভাষায় বলেন তাহলে জাতীয় পার্টি, কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বাংলাদেশের মাটিতে কে প্রধান বিরোধী দল সেটা সবাই জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং আপনি বিএনপিকেই অভিযুক্ত করে ফেলছেন সমস্ত এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে। তাহলে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আপনি তাহলে তো আর কোনো দল নেই, তাহলে শুধু একটা দল ক্ষমতা আছে আর বিরোধী বলে কেউ থাকছে না, অর্থাৎ বিরোধীরা সব হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সেই জন্যই কথাটা আসছে যে তার মানে কি, সেরকম একটা পরিস্থিতিতে এখানে একটা গণতন্ত্রহীনতা কথা তারা বলছে এই কারণে যে আজকে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে বিএনপি নেই, অর্থাৎ প্রধান বিরোধী দল নেই। আপনার প্রধান বিরোধী দল বিএনপির সাথে সরকারের কোনো সংস্রব নেই। আমরা গত 1 বছর 2 বছর মানে এই যে বড় রাজনৈতিক সংকটের পরও আমরা দেখি না যে এইসব সংকট নিরসনের ব্যাপারে এখন পর্যন্ত সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা আবহাওয়া তৈরি হয়েছে। তারা আলাপ আলোচনা করছে সংকট উত্তরণের জন্য, ভবিষ্যতে যাতে এই ধরনের সংকটে না পড়তে হয় তার একটা সংলাপ আছে ধারাবাহিক। এই অবস্থায় যখন কি রাজনীতি এরকম একতরফা হয় তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে ওই দাবিটাই মানে আশা সঙ্গত যে দেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে এই সমস্ত পরিবেশ থাকতো না। গণতন্ত্র থাকলে কি থাকতো? গণতন্ত্র থাকলে তখন সরকার এবং বিরোধী দল একযোগে হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে একটা কমন একটা আমরা যখন অবস্থান মানে যেটাকে গণতন্ত্র আমরা বলি, সেইখানেও আসলে সরকার এবং বিরোধী দলকে খুব একযোগে হতে দেখি না। আমরা দেখি নাই বলি তো আজকে এই পরিস্থিতিটা আমরা ধারাবাহিকতা মনে করছি। পরিস্থিতি বলছি যে এই সমস্ত পরিস্থিতিতে আপনি দেখেন পাকিস্তানের উদাহরণ দেখেন। পাকিস্তানে আপনার মনে আছে নিশ্চয়ই একটা স্কুলের হত্যাকাণ্ডের পর পার্লামেন্টের সমস্ত রাজনৈতিক দল, সরকার বিরোধী সমস্ত মিলে তার পাকিস্তানের মতন একটা ব্যর্থ রাষ্ট্র, যাকে আমরা এত নিন্দা জানাই পাকিস্তানের নাম উল্লেখ করে অথবা অনুল্লেখ করে, তাকে যখন নাকি আমরা অভিযুক্ত করি তখন পাকিস্তানের যদি মডেল পরিস্থিতি তৈরি হয়, অথচ আমাদের দেশে আমরা কি প্রত্যাশা করতে পারি না সেই অবস্থা কবে তৈরি হবে? জনাব মোখলেছুর রহমান, আমি অন্য আরেকটি প্রসঙ্গে যেতে, যেটি হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা যারা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে বড় একটি অভিযোগ হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বা শাস্তির কেসটি তৈরি করতে ব্যর্থতা, প্রকাশ্যে যাতে আমরা বুঝতে পারি যে আসলে বিচারটিও হয়েছে সেরকম করতে। এইগুলি ক্ষেত্রে আপনাদের কি কোনো বড় চ্যালেঞ্জ আছে? ফৌজদারি বিচার কাঠামোর একটি প্রোগ্রেস বা প্রসেসের যে সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। আর কোনো কিছু আপনারা ফেস করেন? দৃষ্টান্তমূলক শাস্তি কাদের বিরুদ্ধে? যারা এই ধরনের অপরাধ করছে, যাদেরকে আপনারা লোকেট করছেন, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় তাদেরকে শাস্তির আওতায় দ্রুত প্রকাশ্যে শাস্তির আওতায় আনা, দৃশ্যত শাস্তির ব্যবস্থা করা, দ্রুত বিচার। আপনারা কি ভুলে গেছেন যে শায়েক রহমান বাংলা ভাই এদের ফাঁসি হয়েছে? শায়েক রহমান বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে 6 জনের ফাঁসি হয়েছে এবং এই প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যেই সেটা হয়েছে এবং আরো গোটা 50 ব্যক্তি ফাঁসির আদেশ নিয়ে বসে আছে। সেইটাই আরো বেশি হতাশার কাজ করেছে, কারণ শায়েক রহমান বাংলা ভাই ধরা পড়ার 2 বছরের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা হয়েছে। এদের ঘটনার যদি প্রথম ঘটনাটি ধরি তাহলে 3 বছর পরও আসলে আমরা ওরকম কিছু দেখি নাই। সাগরুনির কথা বলে আমাদের 4 বছর 5 বছর। আমি একটা উদাহরণ দেই। জি, মুম্বাই অ্যাটাক, জি 93 সনে। হ্যাঁ, জি, বিচার শেষ হলো এই গত কয়েক মাস আগে। জি, ইতিমধ্যে পার হয়ে গেল 10-12 বছর, কিন্তু সেটি প্রকাশ্যে ছিল, কাসাব আদালতে ছিল, কাস্টডিতে ছিল, তার পক্ষে অভিযোগ করেছিল। আমরা কিন্তু এদের মধ্যে কাউকে দেখছি না আসলে যে কারা আদালতে আছে, তাদের বিরুদ্ধে কি প্রসিডিংস আনা হচ্ছে না। এগুলো তো আর বলার বিষয় না। এই যে প্রতিনিয়ত কেউ না কেউ বলতে থাকবে যে এরা, আমরা অনেকবার জানতে চাচ্ছি। এটা তো আপনাদের অনুসন্ধানের মাধ্যমে বের করে নিয়ে আসবেন আসলে কতগুলো লোক এখন কাস্টডিতে আছে, জেলখানায় আছে, তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে অথবা মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে, তারা মৃত্যু পরোয়ানা নিয়ে অপেক্ষা করছেন। এগুলো তো খুঁজে বের করে নিয়ে আসবেন। এগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। বলতে চাচ্ছি যে আপনাকে সহায়তা, আসলে এই উদ্বেগ উৎকণ্ঠাটা হচ্ছে এই কারণে যে মনে একটা পারসেপশন দাঁড়িয়েছে এরকম যে বোধহয় অতীতের অনেক ঘটনাগুলোর দ্রুত বিচার হচ্ছে না বলেই ঘটনাগুলো আরো বাড়ছে। এই ধরনের একটা পারসেপশনের মধ্যে তৈরি হচ্ছে। এখন বিচার একটা কতগুলো স্টেপ আছে, ধাপ আছে, ক্রমান্বয়ে সেগুলো সম্পন্ন না করে
এগুলো সম্পন্ন না করে বিচারটা শেষ করা যাবে না। এগুলোকে আমাদের অনুসরণ করতেই হবে। সেখানে যদি কিছু সময় লাগে সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। শর্টকাট ওয়েতে গেলে বিচারটা ঠিকঠাক মতো হবে না। এখন সব জায়গায় তো হয়তো কোনো না কোনো সমস্যা রয়ে গেছে, কিছু কিছু সীমাবদ্ধতাও রয়ে গেছে। সেই সীমাবদ্ধতার কারণে অনেক সময় হয়তো যে কাঙ্ক্ষিত মানে তড়িৎ গতিতে যেটা হওয়ার কথা সেটা তো হয়নি। আমরা তড়িৎ গতিতে আসতে যাচ্ছি না। আমি আবার দীপু ভাইয়ের প্রথম বক্তব্যটা একটু আমি ধার করি, যে সেটা হচ্ছে যে পিন পয়েন্ট করা, যে আসলে এর সাথে এ জড়িত, এর সাথে সে জড়িত, তার সাথে সে জড়িত, এবং একটি চার্জশিট দেখা, দুইজন মানুষকে গ্রেপ্তার হতে দেখা যারা এর সাথে জড়িত, এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়া। ঠিক আছে, তারা দোষী নাও হতে পারে, সেটি একটি বিচার প্রক্রিয়ার অংশ, কিন্তু আমাদের তো আসলে চোখের সামনে থাকা যে এটি। এবং আমি একটু সাপ্লিমেন্ট করি, একই সঙ্গে আপনি উত্তর দিতে পারবেন। সেটা হলো যে দেখেন, আপনারা কিন্তু ঘটনার সঙ্গে জড়িত হয়তো দুজন তিনজন আসামি ধরছেন, এবং এরা কিন্তু যারা আসামি এরা কিন্তু খুব উল্লেখযোগ্য নাম করা কোনো ব্যক্তি না। এই যে মূল রুটে যাওয়া, আপনারা বলছেন যে এর পেছনে তো নিশ্চয়ই নির্দেশদাতা আছে, এবং নির্দেশদাতারা রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী। আমরা ওইসব নির্দেশদাতা যারা, তাদেরকে সহ আমরা দেখতে চাই, আমরা শুধু আসামিদেরকে দেখতে চাই। জনাব মুখলেসুর রহমান, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমরা মনে হয় যে ওই নির্দেশদাতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এই ব্যাপারেও আমাদের দর্শকদের একটু প্রশ্ন রয়েছে, যে প্রকাশ্যে আমরা যাতে বুঝতে পারি যে তাদের শাস্তি হচ্ছে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর কিন্তু আপনারা বিশ্বজিতের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করেছেন, তাদের ফাঁসি হয়েছে। তো এরকম কোনো কিছু আসলে আমরা দর্শকরা দেখতে চাইছে। পাশাপাশি দর্শকরা আরেকটি প্রশ্ন করছেন যে সাম্প্রতিক বা গত 2-3 দিনে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুক যুদ্ধে মারা যাওয়া বা ক্রস ফায়ার বা শুট আউট, যেরকমই বলি না কেন, সেটার সাথে আসলে এই জঙ্গিদের উত্থান, উগ্রবাদীদের আসলে কোন রকম কোনো সম্পর্ক রয়েছে কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে এই প্রশ্নগুলি নিয়ে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে অনেকগুলি প্রশ্ন যারা মুখলেসুর রহমান আপনার কাছে জড়ো হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতিগুলি, এবং যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের কাছে। আমি আবার একটু উনি বলার আগে আমি একটু জাস্ট আপনি একটু পারলে উত্তর দিন আর কি, যে আসলে হচ্ছে কি আমরা আশ্বস্ত হতে পারছি না এই কারণে যে আমরা এই যে কিছু ঘটনার সাথে জড়িত বা প্রত্যক্ষ যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তাদের গ্রেপ্তারেই আমরা মানে স্বস্তি পাচ্ছি না। এই যে মনে করেন এর আগে ইতিপূর্বে এই পুলিশেরই মানে অনেক দৃষ্টান্ত আছে, যে শেখ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের মতন এই সমস্ত রাঘব বোয়াল, মানে বড় বড় এদেরকে বিশ্বজিতের যারা মেরেছে তারা ছাত্রলীগের সদস্য ছিল। আমরা চাচ্ছি যে আপনারা এই রুটের গোড়াতে যে এই যারা রাঘব বোয়াল, তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন। শুনেন জি, আপনি যদি অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করেন, তাণ্ডব তো কম হয়নি না, সেগুলো তো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করেছি, এবং একটা অস্থির, একটা ভোলাটাইল অবস্থার মধ্যে রাষ্ট্র যখন পড়ে গিয়েছিল, সাধারণ মানুষ যখন মানে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, পুলিশ যখন রাস্তায় নির্মমভাবে নিহত হচ্ছিল এবং তাদেরকে পিটিয়ে থেতলিয়ে মারা হচ্ছিল, সেই সময়টায় সাধারণ মানুষের নাগরিক জীবনের যে অস্বস্তি, সেই অবস্থার থেকে কি পরিত্রাণ হয় নাই? সেখান থেকে কি আমরা বেরিয়ে আসিনি? সেখান থেকে তো আমরা বেরিয়ে এসেছি। আজকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলোরও আপনার হয়তো একটুখানি সময় লাগছে, কিন্তু এদের মূলোৎপাটন, এদেরকে গ্রেপ্তার, এদের তৎপরতা রোধ, এদেরকে নির্মূল, সমস্ত কিছুই করা সম্ভব হবে। আমরা অতীত থেকে যদি ইনফারেন্সটা টানি, ওখান থেকে যদি উদাহরণটা নেই, তাহলে আমি বলবো যে অতীতেও যেমন আমরা সফল হয়েছি, ভবিষ্যতেও আমরা সফল হব। নাগরিক উদ্বিগ্নতা তৈরি হয়েছে, এটা আমি নেতিবাচক দৃষ্টিতে দেখি না। নাগরিক উদ্বিগ্নতা থেকে এক ধরনের ঘৃণা তৈরি হয় এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, এবং সেখান থেকে একটা প্রতিরোধের আওয়াজ আসে। সেই গণজাগরণটা, গণচেতনাটা যদি আসে, আমাদের সাথে যদি সম্পৃক্ত হয়, সেখান থেকে যদি আমরা সমর্থনটা পাই, তাহলে দেখা যাবে যে এগুলো দ্রুত আরো বেশি। ওই পার্টটা আবার রাজনৈতিক, ওই পার্টটা গণজাগরণ বা গণজোয়ারটা তৈরি হবে, আপনাদেরকে কাজ করতে আরো সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। আপনাদের পর্যায়ে যেটা আমাদের মানে অনুরোধ বা আমাদের আসলে উদ্বেগ, একদম নাগরিক হিসেবে, আমি সাংবাদিক হিসেবে আপনাকে আজকে বিব্রত করার জন্য না, সেটা হলো যে অতীতের আপনাদের যে সাফল্য, সেই সাফল্যের কারণেই কিন্তু আপনাদের কাছে আমাদের দাবিটা বেশি, যে আপনারা যদি অতীতে এই রাঘব বোয়ালদেরকে ধরতে পারেন, আজকে কেন এখন পর্যন্ত গত 3-4-5 বছরে আমরা এই রুটের যে মূল যে রাঘব বোয়ালরা, তারা কেন এগুলো
এগুলো খুব বড় রকমের মাত্রায় তৈরি হয়নি, মানে বড় ফিগার হয়ে ওঠেনি, সেগুলো এখনো গোপন অবস্থায় আছে। আপনারা যাদেরকে রাঘব বোয়াল বলে চিহ্নিত করার কথা বলছেন, সেগুলো অনেকেই আমাদের হাতে ধরা আছে। যেহেতু এরা মিডিয়ার সামনে কোনোদিনই আসে নাই, কোনোদিনই তাদের অ্যাকশনেবল কোনো কাজ আমাদের দৃশ্যমান হয়নি, ফলে তাদের খ্যাতি বা কুখ্যাতি কোনোটাই দৃশ্যমান নয়। কিন্তু এরা যে নাটের গুরু নয় তা কিন্তু নয়, নাটের গুরুরাও কিন্তু আমাদের হাতে ধরা আছে। তো যেহেতু তারা কুখ্যাত নয়, বিখ্যাত হয়ে ওঠেনি, সেই কারণেই মনে হচ্ছে না যে তারা একটা মানে আপনাদের কাছে যারা নাটের গুরু আছে তাদেরকে কি আসলে আপনারা গণমাধ্যমের সামনে এনেছেন, আদালতের সামনে এনেছেন, না লুকিয়ে রেখেছেন কোথাও? আমরা কোথাও লুকিয়ে, আমাদের তাদেরকে তো আইনানুগ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে, যে প্রসিডিউরগুলো নেওয়া হয় সেগুলোই আমরা গতানুগতিকভাবে নিয়ে আছেন। এই বন্দুক যুদ্ধের কথা বলছিলেন, আমি আরেকটা প্রশ্ন করি যে অতীতের ঘটনার তুলনায় এইবারের ঘটনা দেখেন, আপনারা অতীতের যে ঘটনাগুলো প্রকাশ্য অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো আপনারা মোকাবেলা করেছেন, কিন্তু এই যে টার্গেট কিলিংটা কিন্তু মানে প্রকাশ্য ঘটনার চেয়ে কিন্তু এই ঘটনাগুলো আরো আতঙ্কজনক, যে কে কখন কার হাতে যে মারা পড়বে কেউ আমরা বুঝতে পারছি না। এই কারণেই কিন্তু বেশি চাপটা আপনাদের উপরে, বেশি দায়িত্বটা আপনাদের উপরে, যে আমরা মানে আতঙ্কটা আরো বেশি করে ছড়াবো কিনা, জনজীবন কি থেমে গেছে কিনা, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়েছে কিনা, মানুষের ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে চলাফেরা, রাস্তায় কোনো কিছু বাধা সৃষ্টি হয়েছে কিনা, এগুলা হয়নি। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় দুই একটা করে ঘটনা ঘটছে, সেগুলো জনমানসে এক ধরনের উদ্বিগ্নতা তৈরি করছে এবং এটার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। শুনুন, আমাদেরকে একটু সময় তো দিতে হবে। জি, আপনার সময়ের কথা আপনি বারবার বলছেন, মোটামুটি আপনি কি বন্দুক যুদ্ধের কথা বলবেন, যে বন্দুক যুদ্ধের সাথে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে? বন্দুক যুদ্ধ হলো, আমাকে যদি কেউ আক্রমণ করে, সেই ক্ষেত্রে আমার হাতে একটা বন্দুক আছে, সেটাকে আমার ব্যবহার করতে হবে। আমি যদি সেই বন্দুকটা ব্যবহার না করতে পারি, তাহলে আগামী কালকেই আপনার সকালবেলা বলবেন যে পুলিশকে বন্দুক দিয়ে দরকারটা, পুলিশটা বন্দুক দেয়। ঠিক আছে, তাহলে আরেকটি প্রসঙ্গ আমাদের দর্শকরা যেটি বলছেন, যে এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে 100-র বেশি লোক মারা গেল, সেটি পুলিশ বিভাগের একটি অনেক বড় ব্যর্থতা কিনা, আইন শৃঙ্খলা বাহিনী যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের একটি বড় ব্যর্থতা আমরা এটা বলবো কিনা? সর্বকালের সবচেয়ে বেশি সহিংস নির্বাচন এটিকে বলা হচ্ছে, যদিও আমি জানি যে সবচেয়ে বেশি খুন এতে এই নির্বাচনেই হয়েছে, ব্যাপারটা এরকম না, অতীতে হয়েছে, কিন্তু এইটি অতীতে হয়েছে, এরকমই খুন খারাপে আগেও হয়েছে। মানে কি 100 ক্রস করেছে, 4000 ইউনিয়ন যখন নির্বাচন হয়েছে তখন, কিন্তু এত গুরুত্ব গণমাধ্যমে আসলে পায়নি। আমি একটি গবেষণা কর্মের মধ্যে দেখছিলাম যে খুন হয়েছে, সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা হচ্ছে, আমি আজকে পড়ছিলাম যে 88 সালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেটাতে 88 ছিল খুনে হওয়ার সংখ্যাটা, কিন্তু প্রকৃত সংখ্যা, যেহেতু আমি গবেষক দলের সাথে কথা বলছি, প্রকৃত সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ সবগুলি ইউনিয়ন পরিষদের খুনের খবর এখনকার মতো এত সহজে আসা সম্ভব হয়নি, মানে, এবং সেটি খুব সাইন্টিফিক হিসাবে 88 না, গতের মধ্যে হিসাবে। কিন্তু এইবার যে 100 জন মারা গেল, সেইটার দায় দায়িত্ব পুলিশরা, সেটার দায় দায়িত্ব পুলিশের উপর দিতে চাচ্ছেন। কতগুলো সেন্টার, কত সংখ্যক পুলিশ আছে, জি, এটা কি মানে পুলিশ দিয়ে একটা চাদর দিয়ে মুড়িয়ে দেওয়ার বিষয়? নির্বাচন করবেন আপনি, আপনারা যে অনেকগুলো অস্ত্রের লাইসেন্স দিলেন, আপনারা যে সংসদ নির্বাচনের সময় অস্ত্র তুলে নেন মাঠ থেকে, ইউপি নির্বাচনের সময় যে সেখানে কি অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা? অস্ত্র ব্যবহৃত হয়েছে, তো অস্ত্র কোথায় ব্যবহৃত হয়েছে? এগুলো তো মানে দুই প্রতিপক্ষ মেম্বারদের, কখনো কখনো চেয়ারম্যানদের তুলে নেননি কেন? আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র তুলে নেওয়া হয় না কেন? শুনেন, অস্ত্র তোলা না তোলা, জি, এইটা দিয়ে আপনি এই ঘটনাগুলার পরম্পরা বিচার করতে পারেন না। কারণ এই জন্যই পারেন না যে অস্ত্র সেখানে লিগ্যাল অস্ত্র ব্যবহার হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে অস্ত্র তোলার কোনো মানে হয় না। লিগ্যাল অস্ত্র তো কোথাও ব্যবহৃত হয় না। আসলে একটা রাজনৈতিক বাস্তবতাও আছে, এবারের যে মানে দখলের রাজনীতি, অধিকাংশ ক্ষেত্রে এই লড়াইয়ের মাঝে পুলিশ প্রশাসন অনেক সময় অসহায় ছিল। না, সেইভাবে না, অসহায় বিষয় না, বিষয়টা হলো যে না, এটা অসহায় না, নিষ্ক্রিয় নয়, এটা হলো যে প্রত্যন্ত অঞ্চল জুড়ে নির্বাচন, গ্রামে গ্রামে নির্বাচন, মানে সেটি অনেক কঠিন নির্বাচন ছিল। যাই হোক, আমাদের তো আপনি তো ঘরে ঘরে তো আর পুলিশ নেই, কিন্তু আপনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে পুলিশের অবস্থান নিয়ে তৃণমূল পর্যায়ে অনেক কঠিন। সময় শেষ হয়ে গেছে। জনাব মোখলেছুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলি বিষয় নিয়ে আমাদেরকে কথা বলেছেন। জনাব মোসাফফর ফিরোজ দীপু, আপনিও অনেকগুলি বিষয় নিয়ে আমাদের মূল্যবান মতামত দিয়েছেন। এই ছিল আজকের বাংলাদেশের। দেখা হচ্ছে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।